ইউএনআই থেকে আজকে বিশেষ খবর হচ্ছে ময়নাগুড়ি রেল স্টেশনের কাছে ভয়াবহ রেল দুর্ঘটনা। লাইনচ্যুত হলো মালগাড়ি, 3টি বগি উল্টেও পড়ল। রেল পরিষেবা ব্যাহত বেশ কিছুক্ষণের জন্য। দেখুন বিস্তারিত। আজ অর্থাৎ 24শে সেপ্টেম্বর সকাল 6টা 26 মিনিটে আলিপুরদুয়ার বিভাগের নিউ ময়নাগুড়ি স্টেশনে একটি খালি পণ্যবাহী ট্রেনের 5টি ওয়াগন লাইনচ্যুত হয়ে যায়। একটি মালবাহী ট্রেন যা অসম থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনের দিকে যাচ্ছিল, স্টেশনে ঢোকার মুখেই লাইনচ্যুত হয়। ট্রেনটির ইঞ্জিন থেকে ছিটকে যায় বেশ কয়েকটি বগি। এর মধ্যে 3টি বগি সম্পূর্ণরূপে লাইনের পাশে উল্টে যায়। প্রাথমিক সূত্র অনুযায়ী জানা গেছে, দুর্ঘটনার ফলে ট্রেনটির বেশ কয়েকটি বগি বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই দুর্ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। রেলপথেও ব্যাপক ক্ষতি হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে রেল দপ্তরে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে। বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং তারা দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে। কিভাবে এই লাইনচ্যুতি ঘটলো এবং এর পিছনে কোনো প্রযুক্তিগত বা মানবিক ত্রুটি রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন রেল দপ্তরের তদন্তকারীরা। বললাম দাদা, আপনার নাম? আমার নাম অমিত দাস। আপনার বাড়ি কোথায়? বাড়ি এই যে রেললাইনের পাশে। তো আপনি কি করছিলেন যখন এই দুর্ঘটনা ঘটে? ওকে মাছ মারা দেখতেছিলাম। আচ্ছা, কি কি দেখলেন আপনি? দেখলাম মনে করি গাড়িটা তো সোজা স্পিডে ভালোভাবে যাচ্ছে, কোনো তো প্রবলেম নাই। খালি দেখি গাড়ি তলের থেকে খালি আওয়াজ পাওয়া যাচ্ছিল, ঘাটাস 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 এরকম আওয়াজ পাওয়া যাচ্ছিল। তারপরে মনে করো কিছুক্ষণ পরে দেখি কি তারগুলো দুলতেছিল। তারপর দৌড়ে আসে গাডবাবুর কাছে এসে বলতেছি, স্যার স্যার এরকম ব্যাপার, তারগুলো ঝুলতেছে। আর গাডবাবু আমাকে তখন বলতো গাড়ি পাল্টি খেয়ে গেছে। তারপর আমি বলছি তাই নাকি? তারপর দৌড়ে এসে দেখি আসলে সত্যি সত্যি এখানে গাড়িটা পাল্টি খেয়ে গেছে। কোন জায়গায় এটা ঘটনাটা হয়েছিল? তো মনে করো আমি ওই যে সাদা পুলের সামনে। এটা কোথায়? এটা কোন জায়গা? ময়নাগুড়ি? ময়নাগুড়ি স্টেশনের মাঝখানে। তদন্তকারী দল প্রাথমিকভাবে ট্রেনের ব্রেকিং সিস্টেম, লাইনের অবস্থা এবং গতিবিধি পরীক্ষা করছেন। স্থানীয় রেলকর্মীদের সঙ্গে কথা বলে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে। এই দুর্ঘটনার ফলে ময়নাগুড়ি স্টেশন দিয়ে ট্রেন চলাচলে সাময়িক বিঘ্নতা সৃষ্টি হয়েছে এবং অন্যান্য ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। রেল দপ্তর জানিয়েছে, যত দ্রুত সম্ভব ট্রেনের পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। এছাড়া দুর্ঘটনার কারণ বিশ্লেষণের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। চ্যানেল ইউএনআই থেকে আজকে বিশেষ খবর হচ্ছে জেল মুক্তি হলো অনুব্রতর। মঙ্গলবারই কি মমতার সঙ্গে সাক্ষাৎ? বোলপুরে প্রস্তুতি তুঙ্গে। 2022 সালের আগস্ট মাসে গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করেছিল সিবিআই। তারপরে তাকে গ্রেপ্তার করে ইডিও। শুক্রবার জামিন পেয়েছিলেন। শেষ পর্যন্ত আইনি প্রক্রিয়ার পর তিহার জেল থেকে মুক্তি পেতে চলেছেন অনুব্রত মণ্ডল। সূত্রের খবর, মঙ্গলবার কলকাতা হয়ে বোলপুরে নিজের বাড়িতে পৌঁছতে পারেন বীরভূমের তৃণমূল নেতা সভাপতি। সেক্ষেত্রে মঙ্গলবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হতে পারে অনুব্রতর। 2 দিনের জেলা সফরে পূর্ব বর্ধমান এবং বীরভূম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বর্ধমানে প্রশাসনিক বৈঠক করার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাত্রে দুর্গাপুরে থেকে মঙ্গলবার বীরভূমে পৌঁছানোর কথা রয়েছে তার। ফলে দীর্ঘ 2 বছর পর মুখ্যমন্ত্রীর সঙ্গে অনুব্রতর সাক্ষাতের সম্ভাবনা উজ্জ্বল বলেই মনে করছে রাজনৈতিক মহলগুলি। গত শুক্রবার ইডির দায়ের করা গরু পাচার মামলায় 10 লক্ষ টাকার বন্ডে অনুব্রত মণ্ডলকে জামিন দেয় দিল্লির রাউজ এভিনিউ আদালত। শনিবার বেল বন্ডের টাকা জমা দেওয়ার সহ বাকি নথি জমা দেওয়ায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন অনুব্রতর আইনজীবীরা। রবিবার ছুটির দিন হওয়ায় সোমবার জেল থেকে ছাড়া পেলেন অনুব্রত মণ্ডল। চ্যানেল ইউএনআই থেকে আজকে বিশেষ খবর হচ্ছে 225তম বর্ষে পদার্পণ রামমোহন, বিদ্যাসাগর এবং উত্তম কুমারের স্মৃতি বিজড়িত জমিদার বাড়ির দুর্গাপুজো। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং মহানায়ক উত্তম কুমারের স্মৃতি বিজড়িত চন্দ্রকোনার যারা জমিদার বাড়ির দুর্গাপুজো। এবছর 225তম বর্ষে পদার্পণ করতে চলেছে যারার রায়বাড়ির পুজো। জোর কদমে চলছে পুজোর প্রস্তুতি। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার চন্দ্রকোনা 1 ব্লকের যারা গ্রামের জমিদার বাড়ির রায়বাবুদের পরিবার
বর্ধিষ্ণু পরিবার হিসেবে আজও পরিচিত। রাজা রামমোহন রায়ের বন্ধু ছিল জমিদার রাজীব লোচন রায়, তাই যারা গ্রামে যাতায়াত ছিল রাজা রামমোহন রায়েরও। তেমনি যারা জমিদার বাড়ির সাথে সখ্যতা ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরেরও। জমিদার পরিবারের আমন্ত্রণে যারা স্কুলের স্থাপনা করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তৎকালীন সময়ে জমিদার বাড়িতে বেশ কয়েকবার এসেছিলেন বিদ্যাসাগর, এমনই দাবি বর্তমান যারা জমিদার বাড়ির। শুনেছি আগের আমরা তো সবটাই শুনেছি, আমাদের যখন বিয়ে হয়েছে আমরা জমিদারি তো দেখিনি কিছুই, তবে এটুকুনি শুনেছি যে এখানে সব খুবই ভালো ভালো কাজে এরকম দানি ছিলেন, এরা লোককে দান ধ্যানও খুব করেছেন। তারপরে ওখানে দিয়েছিল ধর্মশালা ছিল, তাদের হয়েছে অনেক ছেলেদের পড়াতো হতো। এবং একবার শুনেছি যে বহুদিন দুর্ভিক্ষ হয়েছিল, এনারা নাকি সব 2-3 বছর সব খাইয়েছিলেন। হ্যাঁ, এরকম সব ব্যবস্থা। এবং আগে ওই যে হাতিগলা গেট বলে, গেটটা হাতির পিঠে করে সব বাবুরা আসতো, ছালাই মানে তখনকার সব মোহরটো হচ্ছিল, সব আনতো, সেরকম সব গোমস্তারা আনতেন। এমনকি যারা জমিদার বাড়িতে মহানায়ক উত্তম কুমার তার অ্যান্টনি ফিরিঙ্গি ছবির শুটিংও করেছিলেন, যা অ্যান্টনি ফিরিঙ্গি ছবিতে একটি গানের মাধ্যমে উল্লেখ রয়েছে। যে গানটি হলো কি করে বললি জগা, যারার গোলক বৃন্দাবন, যেখানে বামুন রাজা চাষি প্রজা, চারিদিকে তার বাঁশের বন। এই যারার জমিদার বাড়িতে কবি গানের আসর বসত। বিখ্যাত কবিয়াল ভোলা ময়রা নাকি এই গান বেঁধেছিলেন, যা অ্যান্টনি ফিরিঙ্গি ছবিতেও তুলে ধরা হয়। এমনই স্মৃতি বিজড়িত যারা জমিদার বাড়ির দুর্গাপুজো হতো মহা সমারোহে। জমিদার বাড়িতে দুর্গাপূজার পাশাপাশি কালী, বিষ্ণু মাতা, শিব সহ একাধিক দেবদেবীর মূর্তি এবং মন্দিরও রয়েছে। এখনো 3 বেলা ভোগ চড়িয়ে নিত্য সেবা করা হয়। 1155 বঙ্গাব্দে যারা জমিদার বাড়ির প্রতিষ্ঠা করেছিলেন রামগোপাল রায়। পরবর্তী সময়ে তার ছেলে রাজা রাজীব লোচন রায় বর্ধমান রাজার থেকে রাজা উপাধি পেয়েছিলেন। তারপর থেকে জমিদারি আরও বিস্তার লাভ করে এবং তিনি জমিদার বাড়িতে দুর্গা পুজোর সূচনা করেছিলেন। তৎকালীন সময়ে পুজোতে বহু মনীষীও আমন্ত্রিত হতেন। আগে যে রায় পরিবারের পুজো ছিল, তাতে পুজোর সঙ্গে আরও সাংস্কৃতিক অনুষ্ঠান বা যাত্রাপালা ছিল। তো যাত্রাপালাগুলো আজকে আর হয় না, তো সাংস্কৃতিক অনুষ্ঠান আজও হয়, তবে সেটা বাড়ির বিভিন্ন পরিবারের সদস্যবৃন্দ এবং আত্মীয় স্বজন অংশগ্রহণ করেন। কি রীতি মেনে পুজো হয়? আমাদের পুজো হচ্ছে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে হয়। এবছর পুজো আমাদের 225 বছরে পদার্পণ করলেন। রাজা রাজীব লোচন রায় পুজো শুরু করেন, রামগোপাল রায়ের নাতি। আপনাদের এই যারা যে রায় পরিবার, এর তো অনেক ইতিহাস আছে। এখানে আপনার বিদ্যাসাগর মহাশয়, রাজা রামমোহন রায়, এদের তো একটা স্মৃতি জড়িয়ে আছে। আমাদের দুর্গাপুজোতে বিদ্যাসাগর অংশ আসতেন, রাজা রামমোহন রায়ও আসতেন, হ্যাঁ, এবং আরও বিশিষ্ট জনেরা আসতেন পুজোতে অংশগ্রহণ করতেন। এই যে পুজোর যে কটা দিন কীভাবে পালন করেন? পুজোটার কথা আমরা জাঁকজমকভাবে পালন করি। পরিবারের সদস্যবৃন্দ এবং আমাদের জ্ঞাতি গোত্র যারা বাইরে থাকেন তারা, ওনারাও আসেন, এবং গ্রামস্থ লোকেরা এবং গ্রামের পার্শ্ববর্তী লোকেরা আমাদের পুজোতে অংশগ্রহণ করেন। একই মেড়ে কি প্রতিমা থাকে? সব প্রতিমা আমাদের একই মেড়ে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ এদের পুজো হয়। বিসর্জনের একটা রীতি শুনে আছে আপনাদের, যেটা গান গিয়ে একটা বিসর্জনের গান গিয়ে, সেটা কি? আমাদের এটা বলি না, বলে একটা মহাষ্টমী পুজো আমাদের এটা দেখার মতো। মেয়েরা মহাষ্টমী অঞ্জলির পরে সিঁদুর খেলাতে অংশগ্রহণ করেন, বাড়ির মেয়েরা এবং বউয়েরা, হ্যাঁ, এই সিঁদুর খেলায় অংশগ্রহণ করেন। সেটা একটা দেখারই মতন। এছাড়া আমাদের যে বিসর্জন হয় ঠাকুরের, তাতে আমাদের পরিবারের সদস্যবৃন্দ, জ্ঞাতিগোত্রবৃন্দ এবং আমাদের গ্রামস্থ লোকেরা এবং গ্রামের পার্শ্ববর্তী লোকেরাও আমাদের বিসর্জনে অংশগ্রহণ করেন। আগে পুজোর সময় কবি গানের আসর বসতো, যাত্রাপালা হতো, নঙ্গরখানা চলতো পুজোর 6-7 দিন ধরে। পাশাপাশি 10-15টি গ্রামের মানুষ ভিড় জমাতো এই পুজোয়। চলতো নরনারায়ণ সেবা। রূপোর পালকিতে করে গ্রামের একটি পুকুরে শোভাযাত্রা করে নবপত্রিকা স্নান হতো। বর্তমানে জমিদারিত্বও নেই, তবে রয়ে গিয়েছে জমিদার বাড়ির বিশাল প্রাসাদ, যা এখন ভগ্নপ্রায়, আগাছায় ঢাকা। জমিদার বাড়ির 21টি পরিবার এখনো বসবাস করেন, কিন্তু তাদের অধিকাংশই এখন কর্মসূত্রে ভিন রাজ্য বা ভিন দেশে রয়েছেন। তবে পুজোর সময় অনেকেই হাজির হয় জমিদার বাড়ির দুর্গাপুজোয়।
এবছর যারা জমিদার বাড়ির দুর্গাপূজা আনুমানিক 225তম বর্ষে পদার্পণ করবে। পুজোয় আগের মতন জৌলুস না থাকলেও আগের মতোই সমস্ত রীতিনীতি মেনে পুজোর আয়োজন হয়ে থাকে। বৈষ্ণব মতে জমিদার বাড়িতে দুর্গাপুজো হওয়ায় কোনো বলি হয় না, তবে নবপত্রিকা স্নান, শোভাযাত্রা করে যাওয়া হয় এবং বিসর্জনের দিন পরিবারের সকল সদস্য মিলে বিষাদের সুরে গান গেয়ে মাকে নিয়ে যাওয়া হয়। গ্রামের পুকুরে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হয়। জমিদার বাড়িতে পুজোর দিনগুলিতে মায়ের জন্য ভোগ রান্না থেকে নাড়ু তৈরি করে একমাত্র অগ্রাধিকার পায় পরিবারের মহিলারা। দূর দূরান্তের গ্রামের বহু মানুষ ভিড় জমায় পুজোর কয়দিন। তাদের জন্য খিচুড়ি প্রসাদেরও আয়োজন থাকে। এছাড়াও নরনারায়ণ সেবার ব্যবস্থা করা হয় এই পুজোয় হাতে আর মাত্র কটা দিন বাকি। এখন থেকেই যারা জমিদার বাড়িতে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জোর কদমে। বাইরে থেকে প্রতিমা আনা হয় না এই জমিদার বাড়িতে। জমিদার দালান বাড়িতেই বংশ পরম্পরায় মৃৎশিল্পী দিয়ে একই মেরে তৈরি হয় দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশ। প্রতিমা তৈরির কাজ চলছে জোর কদমে। পুজোর আগেই সেজে উঠেছে চন্দ্রকোনার স্মৃতি বিজড়িত চারা গ্রামের জমিদার বাড়ি। চ্যানেল ইউএনআই থেকে আজকে বিশেষ খবর হচ্ছে, অনুব্রত মণ্ডলের বাড়িতে প্রবেশ করতে দেওয়া হলো না বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা এবং সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরীকে। রাজনৈতিক মহল এমনটাই সন্দেহ করছিল। বীরভূমের বাঘ অনুব্রতের বাড়ি ঢুকতেই কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড়। মন্ত্রীরা কিন্তু ঢুকতে পারলেন না, অনুমতি পেলেন না তার বাড়িতে প্রবেশ করার। দেখুন ভিডিও। অনুব্রত মণ্ডল বাড়িতে প্রবেশ করার পরপরই একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল। তার বাড়িতে প্রবেশ করতে দেওয়া হলো না বোলপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং সিউড়ি বিধানসভার বিধায়ক ও বীরভূম জেলা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরীকে। অনুব্রত মণ্ডলের ফেরার পর থেকে বীরভূম জেলার রাজনীতিতে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছিল। আজ সকালে অনুব্রত মণ্ডলের বাড়িতে প্রবেশ করতে না পারায় সেই সম্ভাবনাকে আরও জোরালো বলে মনে হচ্ছে রাজনৈতিক মহল। যদিও সাংবাদিকদের সামনে এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। সকাল থেকে অনুব্রত মণ্ডলের বাড়িতে আসার খবর পেয়ে চন্দ্রনাথ সিনহা এবং বিকাশ রায়চৌধুরী বাড়ির সামনে অপেক্ষা করছিলেন। তবে কেষ্টদা অর্থাৎ অনুব্রত মণ্ডল বাড়িতে প্রবেশ করার পর অন্যদের প্রবেশের অনুমতি মিললেও এই দুই নেতাকে বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। এর মধ্যে বোলপুরের অন্যতম কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষকে ভেতরে দেখা যায়। তিনি অনুব্রত মণ্ডলের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। পরিস্থিতির জেরে দেখা না করেই ফিরে যান চন্দ্রনাথ সিনহা এবং বিকাশ রায়চৌধুরী। আজকের এই ঘটনা বীরভূম জেলা রাজনীতিতে আসন্ন পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। চ্যানেল ইউএনআই থেকে আজকে বিশেষ খবর হচ্ছে, আরজিকর হাসপাতালের দুর্নীতি দ্রুত বিচারের দাবিতে রাস্তায় চিকিৎসকরা। ন্যায় বিচারের দাবিতে বড়বাজারে বিক্ষোভ মিছিলে শত শত চিকিৎসক এবং সমাজকর্মীরা। দোষীদের কঠোর শাস্তির দাবিতে লাগাতার আন্দোলন চলছে। বিশিষ্ট ব্যক্তিদের নেতৃত্বে নির্যাতিতার পরিবারের প্রতি ন্যায় বিচারের আহ্বান। বিচারের দাবিতে রাজপথে আরো বৃহত্তর আন্দোলনের ইঙ্গিত। আরজিকর হাসপাতালের খুন এবং ধর্ষণ ও দুর্নীতির বিষয়ক মামলার ন্যায্য দাবিতে শত শত চিকিৎসক রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন। দুর্নীতির শিকার জুনিয়র ডাক্তারদের এবং নির্যাতিতার পরিবারের প্রতি ন্যায্য বিচারের আহ্বান জানিয়ে এই আন্দোলন সংগঠিত হয়েছে। চিকিৎসকদের পাশাপাশি সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গরাও এই প্রতিবাদ মিছিলে যোগ দিয়েছেন। নতুন বাজারের কাছে বড়বাজার আরোরা অ্যাসোসিয়েশনে
অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে চিকিৎসক ও সমাজকর্মীরা একত্রিত হয়ে দোষীদের কঠোর শাস্তির দাবি করেন। এই মিছিলে নেতৃত্ব দেন DCL গুপ্তা, ডক্টর সন্তোষ সিং এবং সমাজকর্মী ধীরেন সোনকার। हम लोग को जस्टिस चाहिए किसी भी हालत में, और जो इसका काल्पिट है उसको फांसी का सज़ा देना चाहिए, क्योंकि सरकार जो भी कर रही है जिस तरीके से भी, हम लोगों को लगता है कि जस्टिस में कहीं ना कहीं कुछ ना कुछ कमी है, जिसके वजह से आज लगातार 40वें दिन पे आंदोलन पे है लोग। उसके बावजूद भी कुछ रिजल्ट नज़र नहीं आ रहा है। माननीय मुख्यमंत्री जी से हमारा निवेदन है कि आप इस न्याय प्रक्रिया को जितनी जल्दी हो सके सुचारू रूप से इसको कराइए, और हम लोगों को एक न्याय के आशा में जो बैठे उनको एक आशा की झलक दिखलाए और न्याय दिलवाए। हम सभी के तरफ से अनुरोध है कि आप हमारे न्याय को, जस्टिस को हर हाल में पूरा करें। जय नमस्कार। कोलकाता की सड़कों पे आज आर्जिकल में जो हॉस्पिटल में जो हादसा हुआ, उसी के विरोध में आज क्लब ने ये रैली निकाली है कोलकाता की सड़कों पे। हम लोग चाहते हैं जस्टिस मिलना चाहिए। अगर हम लोग सुरक्षित हैं, वो उसको जस्टिस नहीं मिला तो आज हम लोग भी सुरक्षित नहीं है। क्या हमें पढ़ने का अधिकार नहीं है? क्या हम आगे जाके कुछ बनना नहीं चाहते? क्या घर के चार दीवार में बंद रखे हैं? आज उस लड़की के साथ हमारे साथ हो सकता है। हमें सरकार से जस्टिस चाहिए, चाहिए, चाहिए। এছাড়াও উপস্থিত ছিলেন ডক্টর শ্রীমতী নন্দিনী কারো, সুমিত দাস, পায়েল দাস, অনুষ্কা দাস, আয়ুষ দাস, তিশা শর্মা, কুনাল শর্মা, বিনীত শর্মা, মধু শর্মা, নিকিতা শর্মা, অঙ্কিতা কারক, সোনি কারক, অঙ্কিতা সীমন্ত, রবীন সীমন্ত, মিনা সীমন্ত, রিঙ্কি শর্মা এবং রাজু শর্মা সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। मिलेगा तब तक इसी तरीके से रोड पे सब लोग निकलेंगे और डिमांड करेंगे जस्टिस के लिए। सर चाहे आर्जिकल में हुआ है, जहाँ भी हो, हमारा राइट है जस्टिस के लिए, और इसमें जस्टिस मिल। डॉक्टर हो तो और उसके साथ व्यवस्था और अच्छे से होना चाहिए, क्योंकि समाज को सेवा देता है। हर सिस्टर को नाइटिंगेल बोला जाता है, हर डॉक्टर गॉड का नेक्स्ट रूप होता है। अगर किसी के साथ बलात्कार, रेप और मर्डर जैसे किसी भी आम इंसान के साथ भी होता है तो उसको भी जस्टिस मिलना चाहिए। हम लोग एक जस्टिस के लिए बाहर निकले हैं, और हर एक इंसान को जस्टिस मिलने का पूरा राइट है, हमारे संविधान का अधिकार है। वो हमारे जनता के बीच जिनका सबसे सर्वोच्च स्थान है, डॉक्टर, ये डॉक्टर के द्वारा, डॉक्टर के समुदाय के द्वारा आज का ये प्रतिवाद यहाँ पर आज के समापन होगा। उस समापन के पहले हम सभी से यहाँ पर एक अनुरोध करेंगे कि जो अभया है उसके लिए 1 मिनट का मौन, 2 मिनट का मौन शांत बना कर रखें, उसके बाद समापन। এই আন্দোলনের মূল দাবি হলো দুর্নীতির শিকার নির্যাতিতার পরিবারকে দ্রুত ন্যায় বিচার প্রদান এবং অপরাধীদের কঠোর শাস্তির আওতায় আনা। আন্দোলনকারীরা জানিয়েছেন এই প্রতিবাদ চলতে থাকবে যতক্ষণ না দোষীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয়।